প্রতিশোধ নিতে মরিয়া ইরান, সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়ও, লেবাননে ভূমি দখল ইসরায়েলের। Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran. তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা, দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়লো 1 মাস, আটকে পড়াদের স্বস্তি। 4 দিনে 150 আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন, ঢাকার 2 সিটি পরিচালনায় বরাদ্দ চান প্রশাসকরা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়েও রুল পাল্টাপাল্টি অভিযোগ। এবং ঈদ যাত্রায় আগাম টিকিট বিক্রি শুরু, ট্রেনের শতভাগই অনলাইনে। বাড়তি ভাড়া নেওয়া বন্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর, প্রয়োজনে ফেরার পথে টোল নেবে না সরকার। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে ইসরায়েল। বিধ্বস্ত হয়েছে বিপ্লবী গার্ডের কার্যালয়। আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ অভিযানে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 750। এর মধ্যেই দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডাও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রেসিডেন্ট ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের, যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানের স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান ট্রাম্প। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য সাহসী ও অদম্য সংকল্প নিয়ে আমরা এই অভিযান চালিয়ে যাব। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়ী হব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়েও অনেক বেশি সময় যাওয়ার ক্ষমতা আমাদের আছে। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে
ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে বৈরুতে হামলায় প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানারের কার্যালয়। হামলার পরও বিকল্প স্থান থেকে সম্প্রচার চালু রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর দাবি, বৈরুতে পৃথক হামলায় তারা প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার আদম আদনান আল ওথমানকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হামলার পরিকল্পনা, সদস্য নিয়োগ ও অস্ত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন। অন্যদিকে হিজবুল্লাহ শীর্ষ গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করলেও এ বিষয়ে এখনও কিছু জানায়নি সংগঠনটি। এর আগে এদিন ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন পাঠানোর কথা জানায় হিজবুল্লাহ। তাদের দাবি, ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ ছিল হামলার মূল লক্ষ্য। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচে আদ্রে লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 59টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন। তার দাবি, এসব এলাকায় হিজবুল্লাহর কার্যক্রম চলছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আমরা রিপোর্টে তো সার্বিক পরিস্থিতি দেখলাম, আপনার কাছে যদি একটু ঘটনাক্রম জানি যে এখনকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ গোলাম রাব্বি। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তেও কিন্তু পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। আজকে সারাদিন ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র উভয়ই কিন্তু পাল্টা হামলা চলছে। আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগেও রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বিস্ফোরণ হয়। এরই মধ্যে ঠিক কিছুক্ষণ আগে তেহরানের যে শিল্পাঞ্চল সেই এলাকায় খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে যে একটি বিমানবন্দর, সেই বিমানবন্দরও খালি করার নির্দেশ দিয়েছে। আর তবে ইরানও কিন্তু বসে নেই। ইরানও এরই মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে। সেখানে বেশ কয়েকজন, অন্তত 13 জন বলা হচ্ছে, আহত হয়েছে। তবে হতাহতের বিষয় এখনও পরিষ্কার নয়। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো দেখব। হ্যাঁ, আগেই বলেছিলাম রাব্বি যে সৌদির মার্কিন দূতাবাসে কিন্তু হামলা হয়েছে। আজকে এটি আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে বড় আলোচিত খবরাখবর যে সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। পরপর 2টি ড্রোন হামলা চালায় ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেই হামলায় ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সেই দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও হামলা হতে পারে সেই হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে এবং মার্কিন দূতাবাসে যেন কোনো ব্যক্তি না যায় সে ব্যাপারেও নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ইরানে যে হামলা চলছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই হামলায় কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 787 জনে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হলো যে আজকে যেটা বললাম আপনাকে, তেহরানে হামলা হয়েছে। সেই হামলায় কিন্তু যে আইআরজিসির যে কমান্ড সেন্টার, সেই কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে এবং ইরানের যে প্রেসিডেন্ট ভবন, সেই প্রেসিডেন্ট ভবনেও হামলা চালানো হয়েছে। আরও কিছু আছে তথ্য, আমরা একটু দেখে নিতে চাই। বিপ্লবী গার্ডের কার্যালয়ে হামলা, আপনাকে আমি যেটি বলেছিলাম এর আগে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইরানের পাশাপাশি আজকে কিন্তু লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পাশাপাশি এরই মধ্যে স্থল অভিযান শুরু করেছে। সেই স্থল অভিযানে সীমান্ত বেশ কিছু এলাকা, লেবাননের গুরুত্বপূর্ণ এলাকা, বলা হচ্ছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলে নিয়েছে ইসরায়েল। এবং এই শুধু দখলে নিয়েই ক্ষান্ত হননি, তারা বলেছেন যে তারা ভবিষ্যতে লেবাননের আরও অংশ তারা নিয়ে নেবে। আমরা আরও কিছু তথ্য আছে সেটাও দেখছি। ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এই মুহূর্তে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে যুদ্ধের ময়দানে, অর্থাৎ যুদ্ধের ভাষায় কথা হবে, এখন কোনো টেবিলে আলোচনা হবে না। এটার প্রস্তাব কি ইরান দিয়েছে? তিনি দাবি করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক এক সময় এক এক কথা বলেছেন। তিনি এর আগে অর্থাৎ গতকাল বলেছেন যে ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়া গেছে এবং তিনি আগ্রহী, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কোনো আলোচনা করব না। এরপরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এই নির্দেশনা একটি ইঙ্গিত দেয় যে হয়তো মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে, চলমান সংঘাত, এই সংঘাত হয়তো 2 সপ্তাহ নয়, আরও হয়তো দীর্ঘ হতে পারে। সেই আশঙ্কার কারণেই মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি
আশঙ্কা থাকতে পারে যে ইরানের যে হামলা চালাচ্ছে বিভিন্ন দেশে পারস্য উপসাগরীয় যে দেশগুলো আছে, অর্থাৎ এই হামলার পরিমাণ তাদের হয়তো ইরানের নাগরিকদের পক্ষ থেকে বাঁচাতে আরো সরিয়ে নেওয়া বাড়ানো হচ্ছে। হতে পারে। তারপর ইউরোপকে কিন্তু ইরান হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু আমরা জানি যে ফ্রান্স, ব্রিটেন সহ বিভিন্ন দেশ তারা বলেছে যে আমরা যুদ্ধে জড়াবো না। তারা এক এক সময় এক এক কথা বলছে। এরই মধ্যে ফ্রান্স এবং ব্রিটেন বলেছে প্রয়োজনে তাদের যে নিজ দেশের নাগরিক সেই সুরক্ষার ক্ষেত্রে তারা যুদ্ধে জড়ায় পড়তে পারে। এরপরে সেক্ষেত্রে কিন্তু আওলাদ ইরানের যদি একটু পক্ষ বলেন থেকে যে বড় শক্তিধর রাষ্ট্রগুলো কারা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে? বড় শক্তিধর দেশগুলো এই মুহূর্তে ইউরোপের যে অবস্থান, মোটামুটি তারা একটু কৌশলগত অবস্থান নিয়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশ নিতে চায় না, কিন্তু তাদের যে প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে চায়। আরেকটি খবর আপনাকে দিয়ে রাখি যে স্পেনের যে একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেটা যুক্তরাষ্ট্র এবং স্পেন যৌথভাবে পরিচালনা করে, সেটি কিন্তু স্পেন বরাবরই বলেছে মানবিক কারণে ব্যবহার করা যাবে, ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি তারা ব্যবহার করতে দেবে না। সেক্ষেত্রে আওলাদ অনেক সময় দেখা যায় যে এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু হরমুজ প্রণালী নিয়ে ইরান বন্ধ করবে কি করবে না, তেলের উপর প্রভাব থাকে, সেই জায়গাটায় কি অবস্থানে রয়েছে এখন? হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে কিন্তু বিশ্ব বাণিজ্যে এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপের বাজারগুলোতে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, বিশেষ করে গ্যাসের দাম। আমরা জানি যে কাতারে গ্যাসের যে উৎপাদন, এলএনজি যেটা বলা হচ্ছে, সেটির উৎপাদন বন্ধ করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। এর ফলে কিন্তু ইউরোপের বাজারগুলোতে বড় আশঙ্কা রয়েছে। তবে আরেকটি কথা গোলাম রাব্বি, সেটি হলো বাংলাদেশের যে চাহিদা, জ্বালানির চাহিদা, সেটি এখন পর্যন্ত পর্যাপ্ত রয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে রাব্বি, আমরা এই প্রতিবেদনটি দেখে আসবো, তারপর আলোচনা করব। দর্শক, আমরা একটি প্রতিবেদন আছে, সেটি দেখে পরে আলোচনা ফিরছি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। জ্বালানি খাতে প্রায় শতভাগ আমদানি নির্ভর বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে সেই হিসাব নিকাশ করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, দেশে বর্তমানে মজুত আছে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল। এর মধ্যে ডিজেল আছে 14 দিনের, মজুত থাকা অকটেন চলবে 28 দিন, পেট্রোল আছে 15 দিনের, ফার্নেস অয়েল 3 মাস আর জেট ফুয়েল মজুত আছে 55 দিনের। সময় সংবাদকে বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শঙ্কা না থাকলেও জ্বালানি পণ্যের বিকল্প উৎস খোঁজার বিষয়টিও ভাবনায় রেখেছেন তারা। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য, এই জন্য যে আমাদের প্ল্যাটস রেট যেটা, সেখানকার রেটের সাথে আমাদের শুধু প্রিমিয়াম যোগ হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা এটা ফিক্সড করি, যেরকম জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর। সিঙ্গাপুরে তাদের স্টোরেজ আছে বা অন্য কোনো ডেলিভারি পোর্টে থাকে, এরকম থাকে। তো এই ক্ষেত্রে স্পটে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ চেষ্টা করতে তো সমস্যা কোথায়। আগাম ব্যবস্থা হিসেবে বিপিসি আগামী 2 মাসের আমদানির আদেশ সংক্রান্ত কাজ শেষ করেছে বলেও জানান রেজানুর রহমান। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। তো এই দিক দিয়েও আমাদের একটা ভালো অবস্থান আছে। এদিকে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও ঘনীভূত হলে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। জ্বালানি পণ্যের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। সেখানকার পরিস্থিতির উপর নজর রেখে সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানাচ্ছে সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদন সেক্ষেত্রে আওলাদ বলছিল যে বিশ্ববাজার এবং বাংলাদেশের পরিস্থিতি দুটোকে যদি একসাথে একটু বলেন। বিশ্ববাজারে পরিস্থিতি অনেকটাই জটিল আকার ধারণ করতে পারে, তবে বিভিন্ন দেশ কিন্তু তাদের যে বিকল্প বাজার ব্যবস্থা সেটি কিন্তু রেডি রাখে। তবে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, আমরা একটু দেখতে চাই যে দেশে পর্যাপ্ত মজুদ থাকার দাবি করেছে বিপিসি। আমরা যেমন প্রতিবেদনটিতে দেখলাম, সেখানে বিপিসি বলেছে যে তাদের যে 2 মাসের যে মজুদ জ্বালানি তেল, সেটির মজুদ রয়েছে এবং পরবর্তীতে যুদ্ধে যদি দীর্ঘায়িত হয়, সেই দীর্ঘায়িত হলে তাদের বিকল্প বাজার ব্যবস্থার জন্য আমদানির যে নীতিমালা সেটিও তারা জেনে গেছে। আরেকটি জিনিস, যে আপাতত দাম বাড়ার সংখ্যা নেই বলে জানিয়েছে, যেহেতু মজুদ আছে, মজুদ যেহেতু পর্যাপ্ত রয়েছে, তাই দাম বাড়ার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। আরেকটি বিষয়, যে বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা করেছে, বিশেষ করে সিঙ্গাপুর, চায়না বা অন্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে হয়তো জ্বালানি তেল সরবরাহ করা যাবে বাংলাদেশে। আওলাদ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের সার্বিক পরিস্থিতি এবং তেল গ্যাসের বিশ্ববাজারে যে অস্থিরতা, সব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে 4 দিনে বাতিল হয়েছে 150 ফ্লাইট। কয়েকটি দেশের বিমানবন্দর বন্ধ থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। এই অবস্থায় এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার, আর এতে আটকে পড়াদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। তেহরানের পাল্টা আক্রমণে জ্বলছে উপসাগরীয় দেশে একের পর এক মার্কিন ঘাঁটি। সংঘাতের প্রভাব পড়ছে এভিয়েশন খাতেও। নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে শত শত ফ্লাইট, ভোগান্তিতে বিভিন্ন দেশের কোটি যাত্রী। 28 ফেব্রুয়ারি থেকে সংঘাতের কারণে এখন পর্যন্ত কাতার, আবুধাবি, দুবাই, শারজাহ ও কুয়েত এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ। মঙ্গলবার বাংলাদেশ থেকে বাতিল হয়েছে 40টির মতো আন্তর্জাতিক ফ্লাইট। নতুন শিডিউল দিয়েও শেষ মুহূর্তে বিলম্বিত হচ্ছে যাত্রা। আজকে ছুটি শেষ, আজকে না গেলে আর যাওয়া যেত না, ছুটি বাড়ায় নতুন করে পরে যেতে হবে। এখনো স্পেস খালি আসতেছে, এখনো পেন্ডিং হয়তো বা, আসলে জানি না এখন কি ভিতর থেকে বলতেছে ক্যান্সেল, এখন স্ক্রিন এখন আসে না, এখন জানি না আসলে কি হবে। এয়ারপোর্ট বন্ধ দেশগুলোতে ফ্লাইট পরিচালনাকারী অনেক এয়ারলাইন্স প্রতিদিনই আপডেট জানিয়ে নোটিশ দিয়ে যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের সমন্বয় করছে দেশীয় এয়ারলাইন্সগুলো। আজকে আমাদেরকে টাইম দিচ্ছে যে 5টা বাজে আমাদের ফ্লাইট, এখন আসি দেখতেছি যে আপনার এই যে 14টা 25 ফ্লাইট ক্যান্সেল নামবে। 5 তারিখ পর্যন্ত ফ্লাইট ক্যান্সেল, পুনরায় ফ্লাইট চালু হওয়ার পরে আপনি এখানে আসলে আমরা পুনরায় আপনাকে টিকিটটা নতুন করে শিডিউল সেট করে দিব। উদ্ভূত পরিস্থিতিতে এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। এতে আটকে পড়াদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সিভিল এভিয়েশন জানিয়েছে 4 দিনে 150টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রতিদিনই এই সংখ্যা বাড়বে বলেও জানায় কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বগুড়া নয়, 10 মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। এদিকে তহবিল ফাঁকা থাকায় ঢাকার 2 সিটির সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ রাখা হবে না। প্রয়োজনে ফিরতি পথে গণপরিবহনে টোল নেবে না সরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত হলে নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। বিএনপির ইস্তেহারে এমন প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। 10 মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে আচরণবিধি মেনে আপাতত নিজ জেলায় যাবেন না প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তারা জানান, সবুজ ও পরিচ্ছন্ন নগরী করার পাশাপাশি মশা নিধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেতনের টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করে। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে, এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। বিকেলে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে, এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। যেদিকে ঈদে বাড়ি ফেরা কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়,
টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিয়েছে আলজেরিয়া। সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্য। বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এছাড়াও পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশগুলোর কূটনীতিকরা। নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্যস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। 2026-27 মেয়াদে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন কামনা করেন খলিলুর রহমান। হাই কমিশনার ঢাকার প্রার্থিতাকে যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এর আগে সারা কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। We discussed strengthening cooperation across a whole range of different areas in support of our shared priorities, including economic growth, migration, security, climate change and also the Rohingya. এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। মঙ্গলবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমর্থনের কথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে গণমাধ্যমে জানান স্থানীয় সরকার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতায় ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করবে। We are now looking at close engagement between our two governments. And that we look forward to working together to advance our people-centric cooperation in all domains. সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনইচি। এ সময় পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানান রাষ্ট্রদূত। একই দিন সচিবালয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। এ সময় ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া চাকরি প্রলোভনে প্রতারক চক্রের ফাঁদ, পথে বসেছেন অনেকে। ভুয়া ট্রাভেল এজেন্সি চক্রের 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। জাল ভিসা সহ নানা আলামত জব্দ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। রিটকারীর পক্ষের আইনজীবী বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। অন্যদিকে বিপক্ষের আইনজীবীর দাবি, জুলাই সনদ ও গণভোট অবৈধ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূস সরকার। এরই ধারাবাহিকতায় 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। পরের মাসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি, আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। বিরোধী দলীয় আসন পায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটটির এমপিরা জুলাই সনদ মেনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়, আর বিএনপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে শপথ নেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই। এ নিয়েই শুরু হয় আইনি বিতর্ক, যা গড়ায় উচ্চ আদালতে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বিরুদ্ধে পৃথক দুটি রিট করেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী মঙ্গলবার, যা রুল জারি করেন উচ্চ আদালত। রুলে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এর আগে সোমবার শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আমরা পর্যাপ্ত সংস্কার চাই, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে প্রশ্ন উঠলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন প্রশ্ন উঠবে না, এমন মন্তব্য করেন রিটের বিপক্ষের আইনজীবীরা। বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও সরকারে এসে দ্বিচারিতা করছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। স্বচ্ছতা ও দায়বদ্ধতা থেকে চিকিৎসকদের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিলে একথা বলেছেন তিনি। স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছে। অস্ট্রেলিয়ার চাকরির প্রলোভনে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে পথে বসেছেন অনেকে। একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা আমাদের প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে রাখছে টাকা দেওয়ার জন্য। বিদেশে চাকরির আশায় ধার দেনা করে 21 লাখ টাকা জোগাড় করেন আবুল কালাম। অস্ট্রেলিয়া যেতে টিভিআই ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানকে দেন ভিসা প্রসেস সহ যাবতীয় কাজ করতে। তবে এরপরই শুরু হয় হয়রানি। আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবেসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সবকিছু বন্ধ। টিভিআই ট্রাভেলসের বিরুদ্ধে এমন অভিযোগ আরও অনেকের। কখনো গুলশান, কখনো বনানী, কখনো বা মতিঝিলে অফিস চালায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর ভিসার আপডেট জানতে নিজেদের বানানো ভুয়া অ্যাপ চেক করতে বলেন এজেন্সিটি। সন্দেহ করলে যোগাযোগ বন্ধ করে অফিস ছেড়ে দেয় তারা। 46 লাখ টাকা আর অন্যান্য ব্যক্তিদেরকে টাকা মিলে 6.5 কোটি টাকা। এখন বাড়িতে যাইতে পারি না, মানুষের টাকার জন্য, ধার দেনার জন্য মানুষের বাড়িতে এসে ধরে। প্রতারণার বিষয়ে মামলা করলে অভিযানে নামে র্যাব। উত্তরার কাউলা বাজার ও যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় 4 জনকে। গ্লোবাল নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় র্যাব। বেসিক্যালি বিকেএস গ্লোবালি তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত। 30 কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছে এবং এই অর্থ আত্মসাৎ করার পর হতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকে। অভিযানে জাল পাসপোর্ট, ভিসার কাগজপত্র, ভুয়া চেক বই জব্দ করা হয়। এগুলোর মাধ্যমেই দিনের পর দিন হাজারো ভিসা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা। দেশের বিভিন্ন মন্দিরে হয়েছে আবির খেলা। একে অপরকে রং মাখিয়ে উৎসবে মাতেন সব বয়সী মানুষ। আবিরে ছেয়ে গেছে চারপাশ। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা। বৃন্দাবনে রাধা ও তার সখীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সময়ের পথ বেয়ে সেটি রূপ নিয়েছে দোল পূর্ণিমায়। দোল উৎসব এখন অনেকটাই সার্বজনীন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মন্দিরে চলে আবির খেলা। একে অপরকে রং মাখিয়ে উৎসব আনন্দে মাতেন সব বয়সী মানুষ। রাধাকৃষ্ণের প্রতিমায় পুজো দিয়ে ঢাক ঢোলের বাজনায় উৎসবে মাতেন নারায়ণগঞ্জবাসীও। নেচে গিয়ে নানা রঙের সংমিশ্রণে উৎসবটি হয়ে ওঠে আনন্দময়। হোলির আবির শুধু মানুষের শরীরে নয়, রাঙিয়ে দেবে মানুষের মনকেও, এমনটাই প্রত্যাশা সবার। আজ এখানে হোলি উৎসব হচ্ছে। আজ আমি এখানে সেজেগুজে এসেছি। সেজেগুজে সবাই সকালবেলা চলে এসেছি হোলি উৎসবে। সকাল থেকে আমরা এখানে আসছি, খুব ভালো লাগছে।
এছাড়া মাগুরা, খাগড়াছড়ি সহ অন্যান্য জেলাতেও মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা, যজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান। উৎসবকে ঘিরে ছিল উৎসুক জনতাদেরও ভিড়। মিরন আহমেদ, সময় সংবাদ। এশিয়ান কাপে অভিষেক স্বপ্নের মতো। শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও দ্রুতই নিজেকে সামলে নিয়েছি। ম্যাচ শেষে সময় সংবাদে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের গোলরক্ষক মিলি আক্তার। দুর্দান্ত পারফর্ম করে সবার প্রশংসা কুড়ালেও পা মাটিতেই রাখছেন মিলি। পরে ম্যাচে দিতে চান আরও ভালো পারফরমেন্স। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। চমৎকার পারফর্ম করা গোলরক্ষক মিলি আছেন আমাদের সঙ্গে। আমরা জানবো ম্যাচের পর মিলির অনুভূতি। মিলি, আজকে যখন প্রথম আপনি সুযোগ পেয়েছিলেন, জানলেন যে আপনি আজকে শুরুর একাদশে খেলবেন, কেমন লেগেছিল? না, প্রথমতে একটু ভয় লাগতেছিল প্রথম 10-15 মিনিট। তারপরে দুই তিনটা বল ধরার পরে একটু অনেকটা কনফিডেন্স পাইছি। মিলি, আত্মবিশ্বাস ছিল কিনা শুরুতে? না, আমরা সবাই বলছিলাম যে আজকে নামবো, হয়তো জিতবো, নাইতে খেলার মতো খেলা হারবো। ওদেরকে দেখে মনে হয়েছে যে ওদের এমন কঠিন কঠিন ফুটবলার কিভাবে করবেন? প্রথম 2-3 মিনিট একটু লাগছিল, পরে আর ভয় লাগে নাই। পরে অনেক কনফিডেন্স পাইছি, তারপর আর ভয় লাগে নাই, এতটা ভয় খাটে নাই। চীনের কোচ কিন্তু খুব প্রশংসা করছে। সবাই বলছে যে আমরা তো ভাবিই নাই, এই গোলরক্ষককে তো আমরা চিন্তামই না, সে তো সবকিছু বদলে দিছে। তো সবার কাছ থেকে প্রশংসা শোনার পরে কেমন লাগছে? ভালো লাগার এই কথা, যদি হঠাৎ করে কেউ এরকম ভালো কিছু দেয়, যদি মানুষ বলে, তাহলে তো ভালো লাগে। আজকের ম্যাচের পর স্বপ্নটা কত বড় হয়ে গেছে? মনে হচ্ছে নিজের প্রতি কতটুকু আত্মবিশ্বাস গ্রো করছে? না, এরকমভাবে আমি নিজেকে দেখতেছি না, যেরকম ছোট এরকমই দেখতেছি। যদি আরো নেক্সট সুযোগ পাই, তাহলে আরো ভালো করার চেষ্টা করব। পরবর্তী ম্যাচ তো আমাদের কোরিয়া, আরো শক্ত প্রতিপক্ষ। সুযোগ পেলে তখন কি পরিকল্পনা? মনে হচ্ছে যে স্বপ্নটা কিরকম করব? পরিকল্পনা আজকে আমরা অনেকগুলো মিস্টেক করছি, এই মিস্টেকগুলো নিয়ে কাজ করবো যেন পরের ম্যাচে এই ভুলগুলো না হয়। স্বপ্ন দেখেন তো যে বাংলাদেশ ইনশাল্লাহ কোয়ার্টার ফাইনালে যাবে বা সেরা 8 থেকে পরের রাউন্ডে যাবে? স্বপ্ন সবাই দেয়, আমরাও স্বপ্ন দিয়ে যাই, ইনশাল্লাহ আমরা যাব। নিজে তো গোলরক্ষক, পৃথিবীর কোন দেশের গোলরক্ষককে ভাল লাগে? কোন গোলরক্ষক পছন্দের? আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। ওয়াও, মার্টিনেজ পছন্দ। এবার কি বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম মিলির সঙ্গে। মিলির স্বপ্ন বাংলাদেশ শীর্ষ 8 থেকে নিশ্চিত করবে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা। তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন। বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়। লেবাননে ভূমি দখল ইসরায়েলের। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা। দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।